আচ্ছা, এটা পড়ার আগে আমি জাস্ট একটু বলি ইলেকট্রিক ফিল্ডটা কি। ইলেকট্রিক ফিল্ড বলতে ধরেন আপনারা একটা মাঠ কল্পনা করেন, ঠিক আছে? ধরেন আপনাদের বাসার কোনো একটা মাঠ, বাসার পাশের, ঠিক আছে? তো আপনারা সেই এলাকার আর কি, তো ওই মাঠের উপরে আপনাদের আধিপত্য অনেক বেশি, ঠিক আছে? এর ফলে বাইরে থেকে যদি আপনার কোনো ফ্রেন্ড আসে, তাহলে ফ্রেন্ডকে আপনি ওই মাঠে ঢুকতে দিবেন, কিন্তু আপনার যদি কোনো প্রতিদ্বন্দ্বী আসে, তাহলে ওই মাঠে আর ঢুকতে দিবেন না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে ওই মাঠের উপর শুধু আপনাদেরই দখল আছে, ঠিক আছে? সেরকম ইলেকট্রিক ফিল্ডটাও কি, একটা চার্জিত আয়ন, হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ। তার চারপাশে জুড়ে, যে অংশ জুড়ে তার মানে কি বলবো, একটা আধিপত্য বা তার একটা ফোর্স থাকে, যে অন্য একটা চার্জ ঢুকলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করার ফোর্স থাকে, সেই অংশটুকুকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এটা কি বোঝা গেল? আমি এখন কিন্তু বিস্তারিত বর্ণনা করছি না, জাস্ট আমি কনসেপ্টটা বলতেছি, যে একটা পজিটিভ চার্জ অথবা হতে পারে নেগেটিভ চার্জ, ঠিক আছে, তার চারপাশ জুড়ে যেই অংশের মধ্যে, ঠিক আছে, যেই অংশটুকুর মধ্যে ওটার এমন পরিমাণ ফোর্স থাকবে, নিজের মানে কি বলবো আধিপত্য আর কি, যেটা বলছিলাম, যে অন্য কোনো চার্জ ধরলাম, না নেগেটিভ চার্জ ধরছে, ঢুকতে যাচ্ছে এর মধ্যে, তখন এটাকে কি করবে, আকর্ষণ করে নিবে, ঠিক আছে, মানে ঢুকতে দিবে। বাট যদি পজিটিভ চার্জ হয়, তাহলে তাকে কি করবে, এর ভেতরে ঢুকতে দিবে না, এই ফিল্ড যেটুকু থাকবে সেটুকু ঢুকতে দিবে না, ঠিক আছে, ওকে ফোর্স করে বাইর করে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে যেটুকু জায়গার মধ্যে সে তার ফোর্সটা খাটাতে পারবে বা আধিপত্যটা খাটাতে পারবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ওটার, ঠিক আছে, ওই চার্জের। বোঝা গেছে? এটা জাস্ট আমি বলছি যে হচ্ছে বেসিক ধারণা দিলাম একটা। সামনের দিন কিন্তু এখান থেকে পড়ানো শুরু করবো ইলেকট্রিক ফিল্ডের ধারণা সম্পর্কে। বাট তার আগে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা পড়তে হবে, আজকে দেখি কতটুকু পড়াতে পারি। বোঝা গেছে নাকি তাই বলেন? জি ম্যাম। বুঝছি। আচ্ছা, তাহলে আচ্ছা, কোঅর্ডিনেটর সিস্টেম কি? এটা হচ্ছে আপনারা ওই যে পড়ছিলেন না এক্স ওয়াই জেড অ্যাক্সিস, মনে আছে? আপনারা যে কোনো ক্ষেত্রে এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে অনেক কিছু পড়েন, কিন্তু এটা হচ্ছে আমরা এখন থেকে যেটা পড়বো সেটা হচ্ছে তিনটা সিস্টেম সম্পর্কে জানবো। যেটা আপনারা জানেন নর্মালি সেটা হচ্ছে কার্টেসিয়ান অথবা রেক্টেঙ্গুলার, ঠিক আছে? কিন্তু আপনারা সাধারণত 2D দিয়ে করেন, আমরা এখানে 3D দিয়ে করব। মানে এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যালো, আমি মানে জি ম্যাম, সবগুলোর বুঝতে পারছি। বিস্তারিত বর্ণনা করব, জাস্ট বলতেছি আর কি। আপনাদের চেনা চেনা লাগবে 1 নম্বরটা, আর 2 নম্বরটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর 3 নম্বরটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তো 2 আর 3টা আপনারা চেনেন না, বাট 1 নম্বরটা পারলে আস্তে আস্তে ওই দুটাও পারবেন, ঠিক আছে? ওকে, এখন তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে গেলাম, ঠিক আছে? আপনারা না বুঝলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন, কারণ যেহেতু অনলাইনে অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না, সমস্যা হবে, ঠিক আছে? তো বলেন আমাকে, যেটুকু বুঝছেন কার্তেশিয়ানের, যেটুকু আমি বুঝাইলাম, জি কার্তেশিয়ান, ম্যাম। সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল, ঠিক আছে? এখন আমি বুঝাতে আসলাম। এখানে দেখেন যে এক্স ওয়াই আর জেড তিনটা অ্যাক্সিস আছে আমি বলছিলাম। তো এটার নাম কার্তেশিয়ান কেন? এটার নাম কার্তেশিয়ান কারণ আহ আপনারা যখন পড়ছিলেন কার্তেশিয়ান পোলার, মনে আছে? কার্তেশিয়ানে সবকিছু কিন্তু লেংথ ছিল, কোনো অ্যাঙ্গেল ছিল না, বাট পোলারে কিন্তু অ্যাঙ্গেল ছিল, মনে আছে? জি জি ম্যাম, মনে ম্যাম আছে। মনে। আচ্ছা, তো এই কার্টেসিয়ানই একমাত্র যেখানে সবগুলো অ্যাঙ্গেল আছে, সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যালে কিন্তু মানে শুধু লেংথ না অ্যাঙ্গেলও থাকবে, ঠিক আছে? বাট কার্টেসিয়ানে অনলি লেংথ আছে, ওকে? এখন এটার নাম বলছিলাম কার্টেসিয়ান অথবা রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার কেন বলেন তো? রেক্টেঙ্গুলার মানে কি? রেক্টেঙ্গুলার মানে হচ্ছে সামান্তরিক, বাংলায় যেটা বলে, মানে বিপরীত বাহুগুলো কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, তাই তো? পরস্পর সমান্তরাল। জি ম্যাম। সমান, হ্যাঁ সমান এবং সমান্তরাল। সমান এবং সমান্তরাল, রাইট? তো এখন দেখেন এই যে আমি হচ্ছে এক্স ওয়াই জেড, এই যে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই, এটা জেড, মাঝখানে এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি একটা কি আঁকছি, চারপাশ দিয়ে একটা কিউব আঁকছি না? যদিও একটু অস্পষ্ট ছবিটা, দেখা যাচ্ছে এবার? এবার বোঝা যাচ্ছে? এরকম একটা ইটের মতন কিউব, এই যেটা, এখন বোঝা যাচ্ছে ছবিটা? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে একটা কিউব আঁকছি, কিউবটা দেখেন এই ফেসটা কল্পনা করেন, এই যে এই অংশটুকু, ঠিক আছে? এখানে দেখেন এই বাহুটা আর এই বাহুটা কি সমান এবং সমান্তরাল না, এটা আর এটা? জি ম্যাম। জি ম্যাম। তারপরে এই বাহুটা আর এই বাহুটা সমান ও সমান্তরাল না? জি জি তার ম্যাম। মানে ম্যাম। কি এটা সামান্তরিক ক্রিয়েট হয়েছে,
কার খুব ভয়েস সাউন্ড আসছে, মিউট করে দেন, একটু সবাই মিউট করে দেন তো। হুম। তারপরে দেখেন এই যে এ ফেসটার কথা চিন্তা যদি করি তাহলে কি হবে, এই যে এ বাহুটা আর এটা সমান এবং সমান্তরাল। যদি এটা ভাবি এটা আর হচ্ছে এটা সমান এবং সমান্তরাল, তাহলে কি হচ্ছে, সবগুলোর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হচ্ছে, মানে একটা রেক্টেঙ্গেলের মতন কাজ করছে। এই জন্য আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমও বলতে পারি, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস দেওয়া আছে, একটা স্ক্রু, যে রাইট হ্যান্ডেড সিস্টেম, ঠিক আছে। আপনারা হয়তো একটু পড়ছিলেন আগে, হয়তোবা ভুলে গেছেন হয়তোবা, ঠিক আছে। তো আপনাদের যে দেখতে হবে যখন রোটেশনটা একটা মনে রাখতে হবে, লেফট হ্যান্ডটা আমি এখানে পড়াবো না এই কোর্সে, ঠিক আছে, শুধু রাইট হ্যান্ডটাই পড়াবো। তো আমি যখন বলবো যে এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, এক্স থেকে রোটেশনটা ওয়াই এর দিকে, তখন আপনার সবসময় মনে রাখতে হবে যে তাই হয়, একটা ফ্লাক্স যদি এক্স থেকে ওয়াই এর দিকে যায় তাহলে কারেন্টটা ফ্লো হবে উপরের দিকে। সবসময় এটা মনে রাখবেন, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম, ঠিক আছে। এক্স থেকে ওয়াই এর দিকে গেলে আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। আপনারা অপোজিটটা মনে রাখতে হবে না, কারণ অপোজিটটা এখানে পড়াচ্ছি না। ওকে, এটা গেল মোটামুটি বেসিক। এখন যাচ্ছে আরো মেন পয়েন্টে। না বুঝলে কিন্তু তখনই বলতে হবে। হ্যালো, জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে একটা পয়েন্ট ধরলাম পি পয়েন্ট, ঠিক আছে। আমি বলতে পারি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা লেকচারের শেষে আমি বলে দিব যে কি কি কোশ্চিন হইতে পারে, যেটুকু পড়াইছি ওইগুলোর মধ্যে কি কি কোশ্চিন আমি হচ্ছে আপনাদের ভাইবাতে দিতে পারি অথবা অ্যাসাইনমেন্টে দিতে পারি, ঠিক আছে। আপনাদের মিডটা গতবার হচ্ছে ভাইবার নেওয়া হয়েছিল না, বাট এবার মেবি ভাইবা নেওয়া হবে। তো আগে থেকে সব প্রিপারেশন নেওয়াই ভালো। ওই জন্য আমি সবগুলা শেষে, প্রত্যেক লেকচারের শেষে যেগুলো যেগুলো পড়াইছি সেখান থেকে কোশ্চেন বলে দিব, সংক্ষিপ্ত প্লাস বড় কোশ্চেন, ঠিক আছে। তো এখন দেখেন যদি আমি বলি একটা পয়েন্ট পি, ঠিক আছে, যার ভ্যালু ধরলাম, যেহেতু 3 ডাইমেনশনাল তাহলে 3টে ভ্যালু থাকবে, ধরলাম যে কোনো একটা ভ্যালু 2, 3 আর ধরলাম 5, ঠিক আছে। এখন এই পয়েন্টটা যদি আমি বলি কার্টেসিয়ানে অথবা রেক্টেঙ্গলে প্রকাশ করেন, তাহলে আপনারা কি করবেন, দেখেন এখানে কি করছে, এখানে 0, এই যে অরিজিন থেকে আপনার 2 আসছে, তার মানে এক্স এক্সিস এর দিকে 2 যাবে, কারণ এই ঘরটা হবে 2, ঠিক আছে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। তারপরে ধরলাম এক্স থেকে ওয়াই এর দিকে, এটা ওয়াই, এটা কিন্তু ওয়াই, তার মানে এক্স থেকে ওয়াই এর দিকে এটা হয় সমান্তরাল লাইন টানলে 3 ঘর, যেহেতু ওখানে 3 ধরছে আমি, তাহলে 3 ঘর টানলে ধরলাম আমি এই পয়েন্টটা পাইলাম, ঠিক আছে। এখন দেখেন জেড ইজ ইকাল 5, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু, ঠিক আছে। এখন যদি জেড এর ভ্যালু 5 দিই তাহলে এখান থেকে 5 ঘর উপরে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমি এই পয়েন্টটা পাবো তারপরে, তাহলে এই পয়েন্টটা কেমন করে পাইলাম, এই পয়েন্টটা পাওয়ার জন্য আগে এক্স এ যাইতে হয়েছে 2 ঘর, তারপরে ওখান থেকে সমান্তরাল লাইন টানছি ওয়াই অ্যাক্সিস এর দিকে 3 ঘর, তারপরে ওখান থেকে কি করছি একটা লম্ব টানছি বা একটা কি বলবো সোজা লাইন টানছি 5 ঘর জেড পর্যন্ত, জেড অ্যাক্সিস এর দিকে, ঠিক আছে। এটা হচ্ছে জেড, এটুকু, এখান থেকে এ পর্যন্ত 5, এখান থেকে এ পর্যন্ত 3, এখান থেকে এ পর্যন্ত 2, তাহলে এই পয়েন্টটা পাবো, মানে পি পয়েন্টটা পাবো। এটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। না ক্লিয়ার না হলে ম্যাম, আপনি বলেন। হুম, ম্যাম বুঝি নাই ম্যাম। আর একবার না হয় বলেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার বলছি। ধরেন এটা আপনারা ছবিটা বুঝতে পারছেন না, এই ছবিতে দেখেন এটা হচ্ছে গ্রাফের মতন, ঠিক আছে। তো এখন এই 0 থেকে দেখেন গ্রাফে 2 আছে, আমি এখানে 2 ধরছি, তাহলে এখান থেকে আমি এইটুকু নিব, একটা লাইন টানে নিলাম, দেখতে পাচ্ছেন, এখান থেকে এ পর্যন্ত লাইন টানলাম। ওকে, এটুকু তো বুঝছেন নাকি? তারপরে জি 3, ম্যাম। এটা আমি নিছি হচ্ছে যে এই 2 এর জন্য, এই 2 এর জন্য এইটুকু। তারপরে তারপরে 3, দেখেন 1 ঘর 2 ঘর 3 ঘর, প্রত্যেক ঘরের মান আমি 1 ধরে নিছি, হ্যাঁ। তাহলে এখান থেকে এই 3 পর্যন্ত আসলাম, এটুকু, এটুকু বুঝতে পারছেন। এই যে এই 3 এর জন্য আমি এইটুকু আসলাম, বুঝা গেছে এটা? জি ম্যাম। তারপরে দেখেন এখান থেকে আমার 5 ঘর নিতে হবে, ঠিক আছে। ধরলাম এখান থেকে এই পর্যন্ত 1 ঘর, একটু দাঁড়ান, এখান থেকে এই পর্যন্ত 1 ঘর, ঠিক আছে। তারপরে এখান থেকে এ পর্যন্ত 1 ঘর, 2 ঘর গেল, আর 5 ঘর মোটমাট নিতে হবে, তাহলে 1 2 3 ধরলাম এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত টান দিলাম, তাহলে এটাই হবে পি পয়েন্ট। এই পি পয়েন্টের ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 আর জেড এর ভ্যালু হচ্ছে
5 5। এবার বলেন। ক্লিয়ার ম্যাম বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে গেলাম, হ্যাঁ। হ্যালো, জি ম্যাম আচ্ছা ঠিক আছে। এখন আমি হচ্ছে যখন বলবো যে অ্যাক্সিস 3টা, আপনাদের ধরে নিতে হবে প্লেনও 3টা। আমি যে 3টা কোঅর্ডিনেট সিস্টেম পড়াবো, আজকে যেটা পড়াচ্ছি কার্টেসিয়ান, সামনের দিন হয়তো সিলিন্ড্রিক্যাল পড়াবো বা আজকেও পড়াতে পারি, আর স্ফেরিক্যাল। 3টা কোঅর্ডিনেট সিস্টেমেরই আপনার অ্যাক্সিস 3টা, প্লেনও 3টা। যতগুলো অ্যাক্সিস হবে ততগুলো প্লেন হবে। তাহলে যেহেতু অ্যাক্সিস 3টা এক্স ওয়াই জেড, তাহলে এখানে প্লেনও 3টা। প্লেনগুলো এখন কেমন করে নামকরণ করা হয়, এখন দেখেন। ফার্স্ট প্লেন, এটা হচ্ছে প্রথম প্লেন, ঠিক আছে। প্রথম প্লেনটা ধরা হচ্ছে এক্স ইজিক্যাল কনস্ট্যান্ট প্লেন অথবা ওয়াই জেড প্লেন। এই ছবিতে আবার চলে আসলাম ওটা বোঝানোর জন্য, ঠিক আছে। বলছে এক্স ইজিক্যাল এক্স কনস্ট্যান্ট অথবা ওয়াই জেড প্লেন, ঠিক আছে। এক্স কোন প্লেনে কনস্ট্যান্ট সেটা দেখতে হবে আপনার। এখানে দেখেন, এই যে এই অংশটুকুতে শুধু আছে ওয়াই, আর এখানে আছে কি জেড না? বুঝতে পারতেছেন? এখানে আছে ওয়াই, এখানে আছে জেড। তাহলে এইটুকু অংশে, ঠিক আছে, এখানে তো কোনো এক্স নাই, আছে কি এক্স? তাহলে এখানে এক্স এর কোনো মানে গুরুত্ব নাই, ঠিক আছে, বা এক্সটা কনস্ট্যান্ট ধরা যায়। তার মানে এটাকে এই প্লেনটাকে দুই নামে নামকরণ করা যায়, একটা হচ্ছে ওয়াই জেড প্লেন অথবা এক্স কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে। বোঝা গেছে এটুকু? না বোঝা গেলে আগে বলেন, তারপরে নেক্সট প্লেনে যাব। ম্যাম এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে আসলে বাস্তবে? কোনটা এই যেটা বুঝালেন ম্যাম। বাস্তবে কি কাজে Plan লাগবে সেটা আমি বলি। বাস্তবে আমি জানি না কি কাজে লাগবে আপনার, এখন কি কাজে লাগবে সেটা জানি। সেটা হচ্ছে আপনার এই যে কোনো একটা পয়েন্টে আমি বলবো যে ইলেকট্রিক ফিল্ড বের করেন, অথবা বলবো যে ওয়াই জেড প্লেনে ইলেকট্রিক ফিল্ড বের করেন। তখন কেমন করে বের করবেন? এটা তো তাও ইজি, মানে লেংথ আছে। যখন আমি ওই যে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসে বলবো বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে বলবো, তখন আপনার এই প্লেন গুলো খুব ইম্পর্টেন্ট লাগবে, আর পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। যে কোনো পয়েন্ট আমি বের করতে বলতে পারি, ঠিক আছে। এই জন্য লাগছে, মানে এই কোঅর্ডিনেট সিস্টেমটা পড়ানোর মুখ্য কারণ হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বের করব, ঠিক আছে। এগুলো ইউজ করে, এগুলো না ইউজ করে আপনি কেমন করে করবেন? ধরেন আপনি যে কোনো একটা জিনিসে ধরেন একটা রিং, একটা আংটি, ঠিক আছে। ওই আংটির একটা পয়েন্টে আপনি ইলেকট্রিক ফিল্ড কেমন করে বের করবেন? নিশ্চয়ই আপনাকে অ্যাক্সিস থাকতে হবে, নিশ্চয়ই একটা কোঅর্ডিনেট ধরতে হবে, তাই না? ধরতে হবে না? জি ম্যাম আংটিটা কেমন হয়? গোলাকার, ঠিক আছে, স্পেরিক্যাল। তো ওটার হচ্ছে আপনি যখন আমি পড়াবো কোঅর্ডিনেট সিস্টেমটা, তখন বুঝবেন যে ওখানে কোনো একটা পয়েন্ট কেমন করে বের করতে হয়। আর ওই পয়েন্টটা বের করার পর তো আপনি ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করতে পারবেন, তাই না? আপনার তো অনেক ক্ষেত্রে লাগে যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত আছে, এই ফিল্ডে কত থাকতে পারে, ম্যাগনেটিক ফিল্ড কত থাকতে পারে, ঠিক আছে। এই বুঝতে পারছেন? জি ম্যাম এই আচ্ছা ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে এক্স ইজিক্যাল কনস্ট্যান্ট প্লেন অথবা ওয়াই জেড প্লেন, তাই তো। এখন হ্যালো, জি ম্যাম শিখে যাচ্ছি আমরা। আচ্ছা এখন হচ্ছে আসছি আমি ওয়াই ইজিক্যাল কনস্ট্যান্ট অথবা এক্স জেড প্লেন, ঠিক আছে। এক্স জেড প্লেন বলতে কোনটুকু বোঝাচ্ছে? যে এইটুকু বোঝাচ্ছে, এইটুকু। এটা কেন বোঝাচ্ছে? কারণ এক্স জেড প্লেন, এখানে এক্স আছে, এখানে জেড আছে, ঠিক আছে। আর এখানে ওয়াই এর কোনো গুরুত্ব নাই, ওয়াই এর ভ্যালু তো এইদিকে, এখানে ওয়াই এর কোনো গুরুত্ব নাই, ঠিক আছে। এজন্য হচ্ছে এটা এক্স জেড প্লেন। আর যদি আমি বলি কি এক্স ওয়াই প্লেন, যেখানে জেড কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 3 নম্বরটা। দেখেন 3 নম্বরটা হচ্ছে জেড কনস্ট্যান্ট, মানে হচ্ছে এক্স ওয়াই এর সাপেক্ষে। এই যে এটা, এই যে এই প্লেনটা হতে পারে, আপনারা বলতে পারেন ম্যাডাম ওখানে উপরে ছবি আঁকা আছে, এই প্লেনটা আর এই প্লেনটা কিন্তু সেম। এই যে এই প্লেনটা, এই দুটো প্লেন কিন্তু সেম, একটা উপরে আর একটা নিচে। এই যে এখানে যেরকম উপরে আঁকা আছে, এটা আপনার নিচেও তো সেম একটা এরকম প্লেন আছে, তাই না? এই যে ছবিতে দেখলাম আমরা উপরে, এটা কি জি বুঝতে ম্যাম পারছেন? প্লেন সম্পর্কে জি কোনো ম্যাম মানে কনফিউশন আছে কারো? না ম্যাম আচ্ছা, রাজেশ আসছে নাকি? রাজেশ, না ম্যাম, ওর মোবাইলে অ্যাপসটা সাপোর্ট করে না ম্যাম। হ্যাঁ ওর মোবাইলে অ্যাপসটা সাপোর্ট করে না, জুমটা সাপোর্ট করে না তার মোবাইলে।
আল্লাহ, তাহলে তো ক্লাস করতে মনে হয় ঝামেলা হবে ওর। ও তো ক্লাস মানে আগের সেমিস্টারও মিডের পরে যেগুলো হয়েছে করতে পারে নাই, এখনো করতে পারতেছে না, আগের ক্লাসগুলো করে নাই। ও, বুঝতে পারছি। আচ্ছা, কি বলবো, আর বাকি আর সবাই আছেন আপনারা? জাকির আছে, জাকির? জি ম্যাম, আমিই তো কথা বলতেছি। ও, সরি, আমি আপনাদের কখনো ক্লাস নিইনি তো ভয়েস চিনতে পারছি না, আর নামও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে বেস ভেক্টর, ঠিক আছে? এখন বেস ভেক্টরটা অনেকটা ইউনিট ভেক্টরের মতন। ওই যে আপনারা পড়ছিলেন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মনে আছে? এখন আমাদের এই অ্যাক্সিসের জন্য আমাদের এটা লাগবে কেন? কারণ আমরা যে কোনো দিক বের করার জন্য, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের দিক বের করার জন্য কিন্তু আমাদের এটা লাগবে। কেমন করে লাগবে দেখেন, আমার যখন এক্স অ্যাক্সিস দিয়ে কোনো দিক হবে তাহলে হচ্ছে সেটার দিকটাকে আমি প্রকাশ করব বেস ভেক্টর এক্স ভেক্টর দিয়ে। আর যখন আমি মডুলাস দিব এটা সব দুই পাশে, তখন এটা ভ্যালু কত হবে? আমি ইউনিট ভেক্টর বলছি কিন্তু, তাহলে কত? 1 না? ইউনিট ভেক্টর মানে বেস জি ভেক্টর, ম্যাম। তাহলে এটার মডুলাসের ভ্যালুটা কত হবে? এটার ম্যাগনিটিউড অবশ্যই 1 হবে। এ ওয়াই এরও ম্যাগনিটিউড 1, এ জেড এরও ম্যাগনিটিউড 1। ঠিক আছে? এটুকু আপাতত মনে রাখেন, তাহলে হবে। পরে যাচ্ছি আমি আরো। এখন পজিশন ভেক্টর আর একটা ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই পয়েন্টটা। এখন বলেন তো পজিশন ভেক্টর আর ডিসটেন্স ভেক্টরের মধ্যে পার্থক্য? এই ছবিটা দেখে, এটা পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও পয়েন্ট। ঠিক আছে? তাহলে পারবেন কেউ পজিশন আর ডিসটেন্সের মধ্যে পার্থক্য বলতে? আচ্ছা, আমি বলবো। জি ম্যাম। জি ম্যাম, আপনি বলেন, আচ্ছা, এগুলো মনে নেই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আগে পড়ছেন তো। এখন দেখেন পি পয়েন্ট, ঠিক আছে? একটা যে কোনো পয়েন্ট, ওই পয়েন্টটা আমাদের যে কোনো পয়েন্ট, পি হতে পারে, কি হতে পারে, যে কোনো পয়েন্ট, জিরো জিরো মানে যেটা অরিজিনের সাপেক্ষে তার ডিস্টেন্সটা যেটা হবে সেটা হচ্ছে পজিশন ভেক্টর। মানে এখানে যদি বলি পজিশন ভেক্টর কোনটা, তাহলে হচ্ছে ও থেকে পি পর্যন্ত ডাক আনতে হবে। এটা হচ্ছে পি এর পজিশন ভেক্টর, ঠিক আছে? যদি আমি বলি কিউ এর পজিশন ভেক্টর কত, কিউ এর, তাহলে কি করতে হবে? ও থেকে জাস্ট কিউ পর্যন্ত থেকে কিউ পর্যন্ত। ঠিক আছে? আর যদি বলি ডিসটেন্স ভেক্টর কি, তাহলে ডিসটেন্স ভেক্টরের সাথে অরিজিনের কোনো সম্পর্ক নেই। ডিসটেন্স ভেক্টর বলতে দুটো পয়েন্ট লাগবে, তাহলে পি আর কিউ পয়েন্টের মধ্যে পার্থক্য মানে ডিসটেন্সটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে? তাহলে কি হলো, পজিশন ভেক্টর আর ডিসটেন্স ভেক্টরের মধ্যে পার্থক্য কি? পজিশন ভেক্টরটা আমাদের সবসময় অরিজিনের সাপেক্ষে একটা পয়েন্ট নিতে হবে, আর ডিসটেন্স ভেক্টরটা দুইটা পয়েন্ট থাকতে হবে আলাদা আলাদা, নট অরিজিন। ঠিক আছে? বোঝা গেছে এটা? জি ম্যাম। তাহলে পজিশন ভেক্টরে জিরো অ্যাক্সের সাথে মানে জিরো যেটা অরিজিন আমার, ওটার সাথে একটা পয়েন্টের ডিসটেন্স থাকবে। আর যেটা ডিসটেন্স ভেক্টর সেটা হবে কি দুইটা পয়েন্টের মধ্যে পার্থক্য, ওখানে কোনো অরিজিন থাকবে না। ঠিক আছে? এখন এই যে এখানে দেখেন পজিশন ভেক্টর কি লিখছি, এই পজিশন ভেক্টরকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে, ঠিক আছে? আর এখানে যেহেতু আমি ওপি পজিশন ভেক্টরটা নিচ্ছি, তাহলে ওপি, ঠিক আছে, ইজিক্যাল কত লেখা যায় এখানে দেখেন, অরিজিনের জন্য এখানে কত, 0, তারপরে 0 0 0 0, জি ম্যাম। ঠিক আছে? এই, তাহলে এখন যদি ম্যাম আমি কানেকশন আউট হয়ে গেছে, যদি আরেকটু বলতেন। কোনটা বলবো আবার বলেন। পজিশন ভেক্টর এটা। আচ্ছা, আমি বলছি পজিশন ভেক্টর মানে হচ্ছে কি, যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে, পি পয়েন্ট, কিউ পয়েন্ট বা অন্য যে কোনো পয়েন্ট, তার সাথে জিরো যে অরিজিন, এই পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে পজিশন ভেক্টর। আর যখন আমি বলবো ডিসটেন্স ভেক্টর কি, তখন দুইটা পয়েন্ট নিতে হবে, ধরলাম একটা পি পয়েন্ট, একটা কিউ পয়েন্ট, এই দুটোর মধ্যে পার্থক্যটা বা ডিসটেন্সটাই হচ্ছে ডিসটেন্স ভেক্টর। এই ডিসটেন্স ভেক্টরের ক্ষেত্রে অরিজিনের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? অরিজিন দরকার নেই, বুঝতে পারছেন? আগাবো? জি ম্যাম। আগাইলাম তাহলে, ঠিক আছে? জি ম্যাম। তার তাহলে আমি পজিশন ভেক্টরটাকে আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ভেক্টর দিলাম। আর ওপি এর পজিশন ভেক্টর নিচে, তাহলে ওপি ইজিক্যাল ওপি লিখলাম, ঠিক আছে? আর ভেক্টর ওপি নিচে সাফিক্সে লিখলাম, ইজিক্যাল কি করব দেখেন, x1 - 0, ঠিক আছে? x1 - 0 করলে কি হয়, x1 ই থাকে, তার মানে ভ্যালুটা হচ্ছে x1,
আর দিকটা কি হবে, এটার সাথে এটার সাপেক্ষে দিকটা কি হবে, এক্স ভেক্টর না, একটু আগে দেখালাম ইউনিট ভেক্টর, এটার দিকে দিক কি ছিল, এক্স না, জি ম্যাম। তাহলে এ এক্স, তাই না, এই জন্য এখানে এক্স লিখছি। তারপরে কি হবে, y1 মাইনাস 0, তাহলে নাম ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে y1, আর দিকটা হবে হচ্ছে y এর দিকে কি ay। আচ্ছা কে জানো চ্যাটে কি যেন লিখতেছে দেখি, রুলটা লিখতে লিখতেছেন আইডি কেন লিখতেছেন এখন, প্রেজেন্ট দেওয়ার জন্য এগুলো। আচ্ছা পরে প্রেজেন্ট দিব, এখন না, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আছে, z1 প্লাস z1 মাইনাস 0, মানে z1 হবে ওটা ম্যাগনিটিউড, আর দিকটা কি হবে, z এর দিকে az ভেক্টর। এটুকু বোঝা গেছে? ম্যাম আরেকটু রিপিট করেন, বুঝতে পারিনি ম্যাম কিভাবে। আরেকটু আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, মানে পজিশন ভেক্টর বলবো নাকি যে এটা আসলো কেমন করে, যে আর ও পি ভেক্টর, এটা দেখাবো? ম্যাম আরোপি বুঝান। আর ও পি বুঝাবো, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমি বলছি পজিশন ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর, ঠিক আছে। আর এখানে কার পজিশন ভেক্টর দেখাচ্ছি, ওপি, এজন্য আর ভেক্টর আর ওপি ভেক্টর দেখাচ্ছি, ঠিক আছে, সাফিক্সে ওপি লিখছি। আচ্ছা তারপরে এখন কি করছি দেখেন, পি পয়েন্টার ভ্যালু কত, x1 y1 z1, ঠিক আছে, আর ও এর কত, ওটা হচ্ছে 0 0 0। তাহলে কি করছি আমি, প্রথমে ম্যাগনিটিউড নিব। আপনারা তো জানেন যে ভেক্টরের মান থাকে এবং দিক থাকে, তো আর ওপি ভেক্টরের প্রথম মানটা হচ্ছে কত, x1, x1 কেমন করে, x1 মাইনাস 0, তাহলে এটা মান, আর দিক কোনটা হবে x এর দিকে, x, যোগ তারপরে y অ্যাক্সিসের দিকে মান কত হবে, y1 মাইনাস 0, মানে y1 হচ্ছে ম্যাগনিটিউড, আর দিক কি হবে, এদিকে এদিকে দিক হবে হচ্ছে ay ভেক্টর, প্লাস কি হবে 0 z1 মাইনাস 0, তার মানে z1 থাকবে, আর z এর দিকে হচ্ছে z অ্যাক্সিসের দিকে দিক হবে az ভেক্টর। এখানে এ কেউ প্রকাশ করা যেতে পারে? কি বললেন, বুঝি নাই। ম্যাডাম এখানে এ এক্স এর এক্স লিখছি, আচ্ছা এটা হচ্ছে আমার দিক প্রকাশ করছে, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর কোন দিক প্রকাশ করছে, তাই তো ম্যাডাম? কিন্তু আমরা আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, খুব বাতাস হচ্ছে মনে হচ্ছে আপনার চারপাশে। ম্যাডাম কন্টিনিউ। কি বলেন আবার? আচ্ছা ম্যাডাম কন্টিনিউ করেন, আমি বুঝে। আচ্ছা আমি বলি, যার সমস্যা হচ্ছে না আপনার, ওই যে রেকর্ডিং দিয়ে দিলে আপনি একটু দেখার চেষ্টা করেন, আর যদি তাও সমস্যা সমাধান না হয় আপনি গ্রুপে লিখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ লিখলেও আমি অ্যান্সার দিব, ঠিক আছে। আপনি সমস্যাটা বললেন আমাকে, ঠিক আছে, আমি বুঝাই দিব। আর আপনার একটু এটা, যার থেকে এরকম আওয়াজ আসছে, নয়েজ আসছে, আমি কার তো বুঝতেছি না, মিউট করেন একটু। সুজন একটু মিউট করো। আচ্ছা এখন এটা যদি আমি, এটা গেল তো কি, এটা হচ্ছে ভেক্টরটা গেল। এখন ভেক্টরটার মান বের করতে হলে কি, এখানে হচ্ছে কি দিব, মডুলাস দিব, আর কি হবে, রুট ওভার দিলে x1 স্কয়ার যোগ y1 স্কয়ার যোগ z1 স্কয়ার। ওই যে আপনারা যখন ডিসটেন্স বের করেন তখনকার যে নিয়মটা, যে যেটার ম্যাগনিটিউড বের করতে হলে কি করতে হয়, রুট করতে হয় আর ভেতরগুলোকে স্কয়ার করে দিতে হয়। ওই কি বলবো, ইকুয়েশন ইউজ করে এটা করছেন। এটা কি বুঝতে পারছেন, এটা ম্যাগনিটিউডটা? বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন একটা পয়েন্ট দিছে, পি পয়েন্ট 1 2 3, এই পয়েন্টের ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আরো পি ভেক্টর কি হবে, x1 এর জায়গায় 1 বসাই দিলাম, y1 এর জায়গায় 2 বসাই দিলাম, আর z1 এর জায়গায় 3 বসাই দিলাম। সহজে আরো পি ভেক্টর পাওয়া গেল। এটা ম্যাগনিটিউড কেমন করে পাবো, এটা ম্যাগনিটিউড পাওয়ার জন্য রুট ওভার 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার ইজিক্যাল এটা পাইলাম। বুঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কাউকে যে বুঝতে পারতেছেন কিনা স্পেসিফিক্যালি, নাকি আপনারা নিজেরাই বলবেন সমস্যা হলে? ম্যাম তাহলে কি মানে ডাইরেকশন যেটা আছে এটা কি, এটা উঠানো মানে স্কয়ার করলে ওটার ওটার মানটা স্কয়ার, আর মানে হচ্ছে আপনি যেটা প্রথমে পাইলাম সেটা হচ্ছে দিক, ঠিক আছে। দিকটা মানে এই অ্যাক্সিসে এই এক্স ভেক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে, আর ওয়ানটা হচ্ছে ম্যাগনিটিউড, মানে ওই দিকে কতটুকু ম্যাগনিটিউড আমরা পাবো এরকম। আর যেটা ম্যাগনিটিউড হোল ম্যাগনিটিউড দেখাচ্ছে সেটা হচ্ছে সবগুলাকে স্কয়ার করে রুট করলে পাবো।
এটা নিয়ম, ওকে ম্যাম। ম্যাথে করে আসছিলেন মেবি আপনারা। আপনাদের এবার কোন সেমিস্টার? ফিফথ ম্যাম, ফিফথ। পঞ্চম। আপনাদের এবার কোন কোন কোর্স পড়ছে? ম্যাম লিনিয়ার আলজেব্রা আছে, তারপর ইলেকট্রনিক্স 2 আছে, সলিড স্টেট ডিভাইস, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আর আপনার এই সাবজেক্ট ইলেকট্রিক ফিল্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো ভালো সাবজেক্টই পড়ছে আপনাদের, 5টা তাই তো? জি ম্যাম, 5টা প্র্যাকটিক্যাল নেই কোনো, ও সব থিওরি। হ্যাঁ জানি তো, প্র্যাকটিক্যাল নাই কোনো। আপনাদের তো যে গত সেমিস্টারের হচ্ছে রেজাল্ট দেওয়া হয়নি, যে ইয়ের ল্যাবের। জি ম্যাম, ম্যাম ইলেকট্রনিক্স গত সেমিস্টারের ল্যাবটা কিভাবে কেমনে কি ম্যাম? আপনি তো আমাদের কোর্স টিচার ওইটা। এখন কথা হচ্ছে যে ল্যাবটা তো শেষ করা যাবে না, ল্যাবটা হচ্ছে যে ভার্সিটি যখন খুলবে তখন হচ্ছে ল্যাব টেস্ট নিয়ে শেষ করতে হবে, বুঝছেন তো? এই আর কি, স্যাররা বলছেন যে আপনাদের অ্যাসেসমেন্টে কিছু মার্কস দিয়ে রাখতে আমাদের, তারপর মার্কস দিয়ে রাখে দিতে, মানে ল্যাব টেস্টে তো কিছু করা যাচ্ছে না আপনাদের। যখন খুলবে তখন ল্যাব টেস্ট নিয়ে তখন একবারে রেজাল্ট দিয়ে দিতে হবে। এই ঠিক এখন আছে কিছু ম্যাম। হবে না আর। এই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপর এখন নেক্সটে যাচ্ছি। এখন আমি যে বলছিলাম ডিসটেন্স ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই যে দুইটা উপরে বলছিলাম, এখানে জাস্ট ছবি আঁকে দেখাইছে যেটা ডিসটেন্স ভেক্টর পি কিউ ভেক্টর। এখন এটা বের করা দেখাবো, ঠিক আছে? এটা বের করার আগে দেখেন তো এটা কি, এই পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো পজিশন ভেক্টর না? আগে পজিশন ভেক্টর বের করে নিচ্ছি। পজিশন ভেক্টর পি এর ক্ষেত্রে কত হবে? ওপি। ওপি ইজ ইকুয়াল কি লেখা যায়? x1 x যোগ y1 ay, আগের মতনই, ঠিক আছে? তারপরে কি করছি, তারপরে কিউ ভেক্টর মানে হচ্ছে ও কিউ ভেক্টর, ঠিক আছে? এটা এই যে এটা, ঠিক আছে? ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল কি লেখা যায়? x2 - 0 x যোগ y2 - 0 ay যোগ z2 - 0 az। বুঝা গেছে এটা? এভাবে আমি পজিশন ভেক্টর দুটো বের করে নিলাম। হ্যালো, জি ম্যাম, ম্যাম বুঝতে বুঝতে পারছি। পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আগে পজিশন ভেক্টর বের করে নিলাম, ঠিক আছে? এখন পজিশন ভেক্টর বের করার পরে আমি হচ্ছে এখন ডিসটেন্স ভেক্টর বের করব। ডিসটেন্স ভেক্টরটা কি? পি কিউ ভেক্টর, মানে দুইটার মধ্যে ডিসটেন্স, ঠিক আছে? তাহলে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর ইজ ইকুয়াল কি লেখা যায়? x2 - x1 x ভেক্টর যোগ y2 - y1 ay যোগ z2 - z1 az, ঠিক আছে? জাস্ট আমি দুইটার মধ্যে পার্থক্য করতেছি। এটার কিউ এর হচ্ছে কত, x2 x y2 আর z2 ছিল কোঅর্ডিনেটস, তাহলে কি হবে, x2 আগে হবে, আর পি এর জন্য কি ছিল x1, এটা আগে হবে। একই নিয়ম, জাস্ট এক্স এর ভ্যালু বসাচ্ছি, কিন্তু কিউ টুর আগে, কিউ এর ক্ষেত্রে x2 হয় যেহেতু, সেহেতু এটা আগে বসাচ্ছি, আর পি এর ক্ষেত্রে x1 হয় সেজন্য এটা পরে বসাচ্ছি। এই যে এটা অনুযায়ী, মানে এটা বিয়োগ এটা, বুঝতে পারছেন? এটা থেকে ম্যাম, এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। ম্যাম পি কিউ ভেক্টর ডিসটেন্স ভেক্টর বার করার সময় পি কিউ ভেক্টর কিউ মাইনাস পি হয় কেন? এটা ভুলে গেছিলাম, আমি একটু এটা এটা রিভিউ হচ্ছে করতে। আমি বলি, আপনারা হচ্ছে দুই ভাবেই করতে পারবেন। পি মাইনাস কিউ যে করা যাবে না এটা কেউ বলে নাই, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে যে ডিরেকশন পাবেন, পি মাইনাস হুম, কিউ করলে তার অপোজিট ডিরেকশন পাবেন, মাইনাস আসবে একটা এক্সট্রা, কিন্তু কোনোটাই ভুল না। এটা ক্লিয়ার হয়েছে? ম্যাম তাহলে পি মাইনাস কিউ দিয়ে আমরা করতে পারবো? করতে পারবেন, বাট আপনার নেগেটিভ আসবে, মানে যেটা পজিটিভ আসে করা সেটা নেগেটিভ আসবে। নিয়ম হচ্ছে যে যেটা লাস্টের অংশ মানে কিউ ভেক্টর, ঠিক আছে? হুম হুম। মানে লাস্ট থেকে ফার্স্টের দিকে যায়, নট ফার্স্ট থেকে, মানে এটা এইভাবে করা হয়, ঠিক আছে? এটা মানে ডিজাইনটা এইভাবে করা হয়। বাট আপনার পি মাইনাস কিউ করলেও কিছু হবে না, জাস্ট নেগেটিভ আসবে, অপোজিটটা আসবে, বুঝতে পারছেন? ওকে। ইয়েস ম্যাম। ওকে, কারণ যেমন দেখেন এখানে যদি 5 বিয়োগ 2 করি তাহলে কত হবে? 3 হবে। এখানে 2 বিয়োগ 5 করি কত হবে? -3 হবে, বুঝতে পারছেন? একই জিনিস। ম্যাম সেম রেজাল্ট আসে তো, কি? দুই ভাবে সেম রেজাল্টই আসবে। হ্যাঁ, দুই হবে সেম রেজাল্টই আসবে, কোনো আলাদা হবে না। মানে আমি ডিসটেন্সটা বলছি, শুধু পার্থক্যটা, মানে এটা শুধু বিপরীত ডিরেকশন আসবে, ম্যাগনিটিউড তো সেমই আসবে, ম্যাগনিটিউডে তো কোনো পার্থক্য হবে না, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এখন দেখেন ম্যাগনিটিউডটা কি করে বের করব। এটার উপরে রুট দিয়ে, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, আগেরটার মতনই সেম। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, এখন তাহলে হচ্ছে পরবর্তী স্টেজে গেলাম। তাহলে ইউনিট ভেক্টর আমরা জানি যে কেমন করে পাই। ইউনিট ভেক্টর আমরা পাই একটা ভেক্টরের ভ্যালু ভাগ আর হচ্ছে কত, ওটার ম্যাগনিটিউড, জি ম্যাম। তাই না? জি। আচ্ছা, তাহলে এখন আমাদের কোশ্চিন আকারে আসতে পারে এই অংশটা। আমি বলতে পারি
এখানে দেখেন 5টা স্টেপ আছে, ঠিক আছে? আমি বলতে পারি যে এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু অবটেন ডিসটেন্স ভেক্টর এন্ড ইউনিট ভেক্টর। আচ্ছা আপনারা বলেন তো এক্সপ্লেন, ডিসকাস আর ডিরাইভের মধ্যে পার্থক্য বলতে পারবেন? কোশ্চেনে যদি এক্সপ্লেন থাকে কি বোঝায়, ডিসকাস থাকলে কি বোঝায়, আর ডিরাইভ থাকলে কি বোঝায়? ডিসকাস থাকলে আলোচনা, এক্সপ্লেন থাকলে বর্ণনা, হুম। আর আর ডিসটেন্স থাকলে পার্থক্য। ডিসটেন্স না, ডিরাইভ। ড্রাইভ, ডিরাইভ। ইকুয়েশন টাইপের আর কি ম্যাম, ডিরাইভ যদি করা এখানে মানে কোনো হচ্ছে কোনো কিছু প্রমাণ করা বা কোনো কিছু প্রমাণ বের করা, প্রমাণ বের করা কোনো এরকম একটা কিছু। ইকুয়েশন ডেভেলপ করা, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটাই আমি বললাম আর কি। তো এই কোশ্চেনটা বিভিন্ন আকারে আসতে পারে কিন্তু, ঠিক আছে? কয়টা স্টেপ আছে? 5টা স্টেপ। আমি অবশ্য এভাবে বলতে পারি এক্সপ্লেন দ্য 5 স্টেপস টু অবটেন ডিসটেন্স ভেক্টর এন্ড ইউনিট ভেক্টর। বুঝতে পারছেন কোশ্চেনটা? জি ম্যাম। কোশ্চেনটা বুঝতে পারলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা আমরা যেটা করলাম ওপরে, সেটা হচ্ছে আমাদের প্রথমে পজিশন ভেক্টর বের করলাম নাকি, তাই না? জি এই যে ম্যাম। এটা পজিশন ভেক্টর বের করার পরে আমরা কি করব? পজিশন ভেক্টর বের করার পরে আমরা এই যে এটা বিয়োগ x1 x ভেক্টর প্রত্যেকটার আলাদা আলাদা করে এগুলা ভ্যালুটা বের করব। বের করার পরে 3 নম্বর স্টেপে কি করব? এই তিনটা ভ্যালু, এটা এটা আর এই তিনটা ভ্যালু যোগ করে দিব। যোগ করে দিলে আমার ভেক্টরটার ভ্যালু পাওয়া যাবে। তারপরে এটার ম্যাগনিটিউড বের করব। ম্যাগনিটিউড বের করার পরে ওই ভ্যালুটা বাই ম্যাগনিটিউড করলেই ইউনিট ভেক্টর পাবো 5 নম্বর স্টেপে। এটা খুব ইজি, বুঝতে পারছেন এটা? ম্যাম 3 নাম্বার থেকে আরেকবার বলেন তো। আচ্ছা 3 নম্বরটা আমি বলছি কি যে এই যে আমি উপরে দেখাচ্ছি, এই যে এই তিনটা জিনিস, এই যে এটা আলাদা আলাদা ভাবে বের করছে 2 নম্বরে, ঠিক আছে? এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে। 3 নম্বরে সবগুলো যোগ করে দিবে একসাথে, অ্যাড করে দিবে। দেখেন তাই লেখা আছে যে অ্যাডিং দ্য 3 কম্পোনেন্টস ডিসটেন্স ভেক্টর ক্যান বি অবটেন্ড, মানে এটা এটা আর এটা এই তিনটা যোগ করে দিবে 3 নম্বরে। যোগ করে দিলে তো ভেক্টরটা পাওয়া যাবে। তারপরে সেটার ম্যাগনিটিউড পাবো 4 নম্বরে। তারপরে 5 নম্বরে হচ্ছে ভেক্টরটা বাই হচ্ছে ম্যাগনিটিউডটা ভাগ করলেই পাবো 5 নম্বরে ইউনিট ভেক্টরটা। বোঝা গেছে নাকি বলেন একটু? জি ম্যাম, বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে একটা ম্যাথ করি, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোশ্চেন আপনাদের কাছে, যে আপনারা কি হচ্ছে থিওরি পড়তে বেশি পছন্দ করেন নাকি ম্যাথ পড়তে বেশি পছন্দ করেন? ম্যাথ ম্যাম, ম্যাথ। ম্যাথ থিওরি না। ঠিক আছে, তাহলে তো এই সাবজেক্টে আপনাদের ম্যাথই বেশি, ঠিক আছে? থ্যাংক ইউ মানে ম্যাম। ম্যাথটা কি যে আপনারা ধরেন জাকির আমাকে মনে হয় কোশ্চেনটা করলো যে ম্যাডাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি। এটা ঠিক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলবো না ম্যাথটা করা, কিন্তু হচ্ছে কি যে আমি যেরকম করে বলতেছি আপনাদেরকে যে এই যে কোনো একটা পয়েন্টে আপনি ইলেকট্রিক ফিল্ড কত হয় বা ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা বের করতে পারবেন, বা এরকম, ঠিক আছে? অনেক কিছু আপনাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বলা যেতে পারে মাইক্রোওয়েভটা অনেক কাজে লাগে। আপনারা মানে আসলে আমাদেরও এত বেশি নলেজ নেই এ সম্পর্কে, যেটুকু আছে সেটুকু তো পড়াচ্ছি, কিন্তু এ সম্পর্কে মানে যারা খুব ভালো নলেজফুল না তারা অনেক বেশি ভালো কিছু করতে পারে। এজন্যই তো বিদেশে এটার অনেক বেশি দাম এই সাবজেক্টটার। এটা খুবই দামি একটা সাবজেক্ট আসলে, এটা দিয়ে অনেক কিছু করা যায় প্র্যাকটিক্যালি। যে কোনো পয়েন্টে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারলে অনেক কিছু জানা যায় আর কি। এটার জন্য মানে এই সাবজেক্ট আমাদের আসলে কোন সেমিস্টারে ছিল? এই সাবজেক্টে আপনাদের মেবি 371 না আপনার এটা থার্ড জি ম্যাম, ইয়ারের ফার্স্ট সেমিস্টার মেবি। থার্ড ইয়ার ম্যাম। হ্যাঁ অষ্টম সেমিস্টারের সাবজেক্ট মানে। আপনাদের গত সেমিস্টারে আপনারা কি করছেন? ইলেকট্রনিক্স অন করছিলেন না? জি আমি ইলেকট্রনিক্স ওয়ান। আচ্ছা আপনাদের তাহলে আর খুব বেশি দূরে যাইতো না, মানে আপনারা হচ্ছে ধরেন এই সেমিস্টারের পরের সেমিস্টারে হয়তো পাইতেন এরকম এই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে অঙ্কটা করি আমি। ও আরেকটা কথা বলছিলাম যে এই অঙ্কগুলো করলে কিছুটা হইলেও প্র্যাকটিক্যাল কি বলবো অ্যাপ্লিকেশনে এই অঙ্কের যে ভ্যালুগুলো পাবেন আপনারা সেটা ইউজ করতে পারবেন। এটাই বলতেছিলাম যে ম্যাথ গুলো করে করেই তো সব ইঞ্জিনিয়াররা ভ্যালুগুলো পায়, ভ্যালুগুলো তারপরে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? যাই হোক, তো দেখা যাক এখন, ঠিক আছে? এক্সাম্পল 1.1 দেখতে পাচ্ছেন? এখানে কি করতে হবে? এখানে যে উপরে যেটা বললাম যে ইউনিট ভেক্টর বের করার 5টা স্টেপ, ওই স্টেপ অনুযায়ী ইউনিট ভেক্টরটা বের করতে হবে। আর পি পয়েন্টের একটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে? এখন ও পয়েন্টটা মানে হচ্ছে 0 0 0 আর পি পয়েন্টটা ধরলাম। তারপরে এখন আমরা আগে পজিশন ভেক্টরটা বের করব। পজিশন ভেক্টরটা কেমন করে বের করব? 3 মাইনাস কি 0 তারপরে ax ভেক্টর, তারপরে -3 -0 ay ভেক্টর, এই যে এটা, তারপরে -2 -0
ঠিক আছে, az ভেক্টর। তো এভাবে করে আমরা এটা কি পাইলাম, পজিশন ভেক্টর পাইলাম। হ্যালো, বোঝা যাচ্ছে? জি ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তবে মোড অফ ওপি ভেক্টর মানে এটার ম্যাগনিটিউড বের করলাম, তাহলে √3 স্কয়ার যোগ হচ্ছে কি -3 স্কয়ার যোগ -2 হোল স্কয়ার, এখান থেকে ম্যাগনিটিউডটা পাইলাম। ঠিক আছে, তারপরে কি করব, তাহলে এ ওপি ভেক্টর ইজ ইকুয়াল ওপি ভেক্টর বাই হচ্ছে কি হবে মোড অফ ওপি ভেক্টর, দিয়ে এই ভ্যালুটা দিলাম, উপরে হচ্ছে এই ভ্যালুটা বাই হচ্ছে নিচে ভ্যালুটা। তারপরে কি করব 3 বাই এটা করলে এক্স ভেক্টর, মানে এই অংশটা পাচ্ছি কই থেকে, এই যে এই দুইটা থেকে, এটা এটা 3 ভাগ এটা করলে এই অংশটা পাচ্ছি। তারপরে কি হবে 3 বাই এটা করলে এই অংশটা পাবো, যে নিচেরটা। তারপরে 3 বাই -2 বাই এটা করলে এটা পাবো আমরা। ঠিক আছে, এটা বুঝা গেছে? জি ম্যাম বুঝেছি। সবাই বুঝতে পারছেন? সবাই একটু বলেন, কথা বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এক্সাম্পল 1.2। ঠিক আছে, উপরে যেরকম শুধুমাত্র একটা পয়েন্ট দেওয়া ছিল, এক্সাম্পলে দেখেন দুইটা পয়েন্ট দেওয়া আছে, এ আর বি, এ আর বি। তাহলে প্রথমে কি করতে হবে, দুইটারই পজিশন ভেক্টর বের করতে হবে। এক্ষেত্রে আপনার পজিশন ভেক্টর না করে আপনার সরাসরি এ বি ভেক্টরও বের করতে পারেন। এখানে প্রথমে করছে এ ভেক্টর আর বি ভেক্টর, মানে পজিশন ভেক্টর বের করে নেওয়ার পরে এই দুটার মধ্যে বিয়োগফল করছে। আপনারা নাও করতে পারেন, সরাসরি করতে পারেন, এই লাইনটা উপরের লাইনটা বাদ দিয়ে এ বি ভেক্টরটা সরাসরিও করতে পারেন। কেমন করে, এ বি থেকে এ বাদ দিয়ে, মানে 3 - 2 এক্স ভেক্টর, তারপরে কি হবে প্লাস -4 - 2 যেখানে এ ওয়াই ভেক্টর, ওয়াই ভেক্টর। হ্যাঁ +2 - 1 এজেড ভেক্টর। ঠিক আছে, তারপরে এবি ভেক্টর বের করার পরে এবি ভেক্টরের ম্যাগনিটিউড বের করবেন। ম্যাগনিটিউড বের করার পরে কি করব আমরা, এটা হচ্ছে উপরে হচ্ছে ভেক্টর ভেক্টরটা বাই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে এইভাবে সেম ভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। হইছে? এটা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা এবার নেক্সটে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো ডিফারেনশিয়াল এলিমেন্ট বলতে কি বোঝায়, ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায় বলেন তো? দুটোর মধ্যে পার্থক্য কি, আপনারা তো করছেন না ম্যাথে, পার্থক্যটা জি কি, ম্যাম, কি করছিলেন আসলে? এটা ক্ষুদ্র জিনিসের ক্ষুদ্র জিনিসকে ধইরা বৃহৎ মান বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করে থাকি, আর বৃহৎ জিনিসের কে বৃহৎ জিনিস হইতে এটার ইউনিট মানে ক্ষুদ্র মান বের করার জন্য, একক মান বের করার জন্য আমরা ডিফারেনশিয়াল করে থাকি। আপনার নাম কি? মোহাম্মদ সুজন মিয়া। সুজন মিয়া, তো ঠিকই বলছেন, জি ঠিকই আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বড় জিনিস, ঠিক আছে, মানে একটা বৃহৎ জিনিসকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, ধরলাম এটার মধ্যে ক্ষুদ্র 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 অনেকগুলো অংশ আছে, তাই না? জি এরকম 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 অনেকগুলা, এগুলা যখন করি, যখন একটা বড় অংশকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন করি, তাহলে সেটা কি হবে, ডিফারেনশিয়াল এলিমেন্ট বলবো সেটাকে। ডিফারেনশিয়াল। আর যদি হচ্ছে মানে ধরেন ছোট ছোট অনেক জিনিস মিলায়ে একটা বড় জিনিস তৈরি করি, তাহলে সেটা হবে ইন্টিগ্রেশন, তাই তো? জি জি আচ্ছা তাহলে আমি নাম দেখে বুঝতে পারছি এটা খুবই ছোট অংশ হবে, খুবই স্মল পোর্শন। এখন কিসের স্মল পোর্শন, আমরা হচ্ছে এই যে ডি, আমরা হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস পড়ছি, তো এক্স এর দিকে, এক্স অ্যাক্সিসের দিকে যদি খুব স্মল পোর্শন ধরি লেংথের, তাহলে সেটা হবে ডিএক্স। ঠিক আছে, ডিফারেনশিয়াল লেংথ মানে খুবই স্মল লেংথ এক্স অ্যাক্সিসের দিকে। তারপর ডি ওয়াই যদি ধরি, সেটা হচ্ছে ওয়াই এর দিকে খুবই স্মল লেংথ। ঠিক আছে, আর জেড এর দিকে ধরলে সেটা খুবই ডিফারেনশিয়াল, খুবই স্মল লেংথ হবে জেড এর দিকে। ঠিক আছে, এখন আমি বলছিলাম যে আপনাদের কার্টেসিয়ান বা যেটা পড়াচ্ছি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে সবগুলো লেংথ, কোনো হচ্ছে অ্যাঙ্গেল নেই, তাই কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আপনাদের যখন হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল পড়াবো, তখন দেখবেন লেংথের জন্য অনেক কিছু চেঞ্জ হয়। তো যাই হোক, ওটা যখন পড়াবো তখন বলবো। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন লেংথ ডিএল ভেক্টর, মানে সব মিলায় লেংথ ইজিক্যাল কত হবে, ডিএক্স, মানে এটার সাথে কি হবে, এটা ম্যাগনিটিউড ইনটু এক্স ভেক্টর, এক্স এর দিকের হচ্ছে দিকটা। ঠিক আছে, তারপরে ডিওয়াই, এই যে এই ভ্যালুটা, আর এটা দিক হবে কোন দিকে, ওয়াই এর দিকে, এ ওয়াই ভেক্টর। ঠিক আছে, তারপরে জেডটা ডিজেডটা, আর হচ্ছে এটা দিক হবে এ জেড ভেক্টরের দিকে। এটা কি বুঝতে পারছেন, মানে সম্পূর্ণ লেংথ পুরা কি বলবো ভেক্টর লেংথ যদি বলি, তাহলে হচ্ছে কোনটা কোনটা মিলায় হবে, তিনটা অ্যাক্সিসের মিলায় হবে লেংথ। ডিএক্স হচ্ছে এক্স এর দিকে, ডিওয়াই হচ্ছে ওয়াই এর জন্য, ডিজেড হচ্ছে জেড এর জন্য। ঠিক আছে, তো সবগুলোর সাথে হচ্ছে দিক গুণ করে যোগ করলে আমরা
মোটামুটি ভেক্টর লেন্থ পাবো। বুঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আপনাদের সবসময় মনে রাখতে হবে ডিএল লেন্থ হচ্ছে যে কোনো দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে? বাট যদি আমি বলি এস, এস মানে হচ্ছে সারফেস আর ভি মানে হচ্ছে ভলিউম, ঠিক আছে? এস যখন বলবো তখন যে কোনো দুইটা লেন্থের গুণফল হবে, মানে ডিএক্স ডিওয়াই হতে পারে, ডিওয়াই ডিজেড হতে পারে, আবার কি হতে পারে ডিজেড ডিএক্স হতে পারে। এটা কি ডিএক্স বুঝতে হতে পারে। পারছেন? জি ম্যাম, এটা যে কোনো হচ্ছে দুইটা এরিয়া লেন্থ। টাইপ আর কি। হ্যাঁ হ্যাঁ, এরিয়া টাইপের, সারফেস এরিয়া বলি না আমরা, এরকম। আর যদি বলি জি ম্যাম। ভলিউম, ভলিউমের ক্ষেত্রে তিনটা একসাথে, ডিএক্স ডিওয়াই জি ডিজেড, ম্যাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এবার আমি যেটা দেখালাম উপরে লেংথটা ডিএল ও ডিএল ভেক্টরটা, এখানে হচ্ছে সেটা ম্যাগনিটিউডটা দেখাইছে, জাস্ট ওইগুলো ভ্যালুর হচ্ছে স্কোয়ার করলে পাওয়া যাবে, ঠিক আছে? একই জিনিস। আর ডিভিটা কি ডিএক্স ডিওয়াই ডিজেড, আপনাকে বললাম যে ডিভি মানে হচ্ছে ভলিউমটা তিনটারই গুণফল, তাহলে ডিভি মানে ডিফারেনশিয়াল ভলিউম, এটা ডিফারেনশিয়াল ভলিউম, তাহলে কি হবে ডিএক্স ডিওয়াই ডিজেড গুণফল হবে তিনটার, ঠিক আছে? আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভলিউমটার কিন্তু কোনো দিক নাই, ভলিউমটা কিন্তু স্কেলার রাশি। জি ম্যাম, ভলিউম তারপর এরিয়াও তো ডিএল, স্কেলার। ডিএলটা হচ্ছে অবশ্যই ভেক্টর, বাট ভলিউমটা হচ্ছে স্কেলার। আর সারফেস এরিয়াটা হচ্ছে কিভাবে বলেন তো? সারফেস এরিয়াটা হচ্ছে ভেক্টর হবে নাকি স্কেলার হবে? এরিয়া ম্যাম ভেক্টর হবে, কারণ এটা যে কোনো দুইটা দিকের মাঝখানে না। দিকের মাঝখানে, তাহলে কি মানে স্কেলার হবে না ভেক্টর হবে? ম্যাম ভেক্টর হবে ম্যাম। এস ভেক্টর। এটা কে বললো কথা? ম্যাম সুজন। ও সুজন। সৌরভ কিছু বলে না কেন? সৌরভ নাকি, ওনার নাম যেন কি মজুমদার সৌরভ নাকি যেন, ভুলে গেছি সৌরভ আমি। চন্দ্র মজুমদার। হ্যাঁ, ও কথা বলেন না কেন? ওর নেটওয়ার্কে একটু প্রবলেম আছে ম্যাম। ও আচ্ছা, ঠিক ম্যাম আছে। আমি কথা বললে আপনি শুনবেন না। কে কে? সৌরভ। ও সৌরভ বলতেছে যে আমি বললে শুনবেন না? জি ম্যাম, ওর নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে ডিফারেনশিয়াল লেংথ পড়াবো, সরি ডিফারেনশিয়াল সারফেস এরিয়া পড়াবো, ঠিক আছে? এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার দিকটা বোঝা, যেটা আপনি বললেন যে দুইটার মাঝখানে একটা দিক হবে, এর দিকটা নির্ণয় করা কিন্তু টাফ, জি ম্যাম। ঠিক আছে? এখন দিকটা কেমন করে নির্ণয় করবো দেখাই দিচ্ছি। আচ্ছা ডিফারেনশিয়াল ম্যাম, এটা সারফেস তাহলে এরিয়ার জন্য, সারফেস এরিয়া তো ম্যাম, সারফেস এরিয়া তো তাহলে ভেক্টর না? হ্যাঁ অবশ্যই ভেক্টর। তাহলে জি এখন দেখেন ডিএস ভেক্টরকে আমি লিখতে পারি ডিএস, যেটা ম্যাগনিটিউড, আর এটার দিক হচ্ছে এএন। এখন বলবেন ম্যাডাম জি। এএনটা কি? এএনটা হচ্ছে আপনার ডিএস, এটা নিশ্চয়ই হচ্ছে কোন একটা সারফেসের গুণফল, মানে হচ্ছে ধরেন লেংথের, দুইটা লেংথের গুণফল, ওই দুইটা লেংথের জি। সাথে নরমাল ভাবে আছে, নরমাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে আছে এমন একটা ডিসটেন্স, দিকটা হচ্ছে এএন ভেক্টর। আমি বুঝাচ্ছি এখন, মানে এইটা, এই অংশটা পড়ছেন, বলছে ইউনিট নরমাল, ইউনিট ভেক্টর নরমাল টু দ্য সারফেস ডিএস। এখন যদি ডিএস ম্যাগনিটিউডটা যদি এরকম হয়, প্রথমটার ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে? ডিওয়াই ছিল এরকম, সরি এটা দেখেন, দেখতে পাচ্ছেন এটা ছিল ডিওয়াই, এটা ছিল ডিজেড। ডিওয়াইটা হচ্ছে যে এটা, আর ডিজেডটা যদি এটা হয়, ঠিক আছে? তাহলে এই দুইটা গুণ করলে আমি ডিএস পাবো নাকি, যে ডিএসটা পাবো, পাবো না? জি ম্যাম। তাহলে এই দুইটার সাথে নরমাল ভাবে আছে কোনটা, মানে পারপেন্ডিকুলার আছে এক্স অ্যাক্সিস, তাই না? জি ম্যাম। তাহলে যদি এক্স অ্যাক্সিস থাকে পারপেন্ডিকুলার ভাবে, তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে ডিরেকশন কত? এক্স না? কি হবে? এক্স না? তাহলে এটা এক্স, আর এইটা তখন হয়ে যাবে হচ্ছে ডিএক্স থেকে ডিএক্স এস। দেখতে পাচ্ছেন? আরেকবার বুঝাবো, এটা কি বুঝতে জি ম্যাম, পারছেন? এটা আরেকবার বললেন ম্যাম। ম্যাম বুঝি না, আরেকবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন যে এদিকে হচ্ছে আমরা কি, এদিকটা হচ্ছে ডিওয়াই ছিল তাই না, এদিকটা ছিল ডিজেড তাই না? হ্যাঁ ডিজেড। মানে দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স, প্রস্থ ছিল ওয়াই, আর উচ্চতা ছিল জেড। এখানে দেখেন ওয়াই জেড, মানে আমরা শুধু প্রস্থ আর উচ্চতা নিছি। তাহলে বাকি আছে কোনটা? এক্স, সরি এক্স অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস তো বাকি আছে। এই দুইটা মানে প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এর সাথে নরমাল ভাবে আছে এই যে এ অ্যাক্সিসটা না, এই যে এটা না, এক্স অ্যাক্সিসটা না নরমাল ভাবে আছে। জি ম্যাম, অ্যাক্সিস এটার সাথে কোনো কানেক্ট। তাহলে যদি আমি বলি, তাহলে এটা এক্স অ্যাক্সিসের দিকে ডিরেকশন কোনটা হবে? নরমাল ভাবে আছে এক্স অ্যাক্সিস, তার দিকে ডিরেকশন হচ্ছে এক্স ভেক্টর,
ঠিক আছে? এখানে জি বলা ম্যাম। ছিল কি যে এন ভেক্টরটা এর ডিএস টা যেটা হবে তার সাথে নরমাল ভাবে আছে, তাহলে ডিএস টা এখানে হচ্ছে ডিওয়াই ডিজেড, এর সাথে নরমাল ভাবে আছে এ ডিএক্স, তাহলে ডিএক্স এর দিক হচ্ছে এক্স, তাহলে এন এর জায়গায় হবে এক্স আর এই ডিএস ভেক্টরের জায়গায় হবে ডিএস এক্স। এটা এবার আমি আশা করি বোঝা গেছে। একটা এক্সাম্পল দিলে ম্যাম আর একটু ক্লিয়ার হতো। আচ্ছা আরেকটা বুঝাবো? না ম্যাম, যদি একটা এক্সাম্পল আর কি দিতেন, একটা ভেক্টর দিয়ে আছে, যদি ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল একটা ভেক্টর দিয়ে এটা তো ম্যাথে আসবে বললে আস্তে হয়তো আস্তে, আমরা একটু একটু পরে হ্যাঁ আসতেছে জি সেটা। ম্যাম, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে হলে কি ম্যাম মানে আর একটু আমি ক্লিয়ার যেটা হবো আর কি। বুঝাইছি সেটা যদি বুঝতে পারেন তাহলে ওই ম্যাথটাও বুঝতে পারবেন। আমি ওই জন্য জানতে হ্যাঁ চাচ্ছি জি যে ম্যাম। আরেকটা কি বুঝাবো, মানে ডি এস জেড ভেক্টরটা কি বুঝাবো জি এটা? ম্যাম বুঝান। জি ম্যাম বুঝলাম। বুঝুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটাই বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এই যে ডিএস ওয়াই এটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখেন ডিএস টা ছিল DSY কোন দিকে, এটা ছিল এইরকম ভাবে, আর ডিজেড টা কত ছিল এদিকে, এরকম ছিল না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, ঠিক আছে? জেড। জি ম্যাম। জি তাহলে এর ম্যাম। সাথে নরমাল ভাবে আছে কোনটা বা পারপেন্ডিকুলার ওয়াই। আছে এই যে ওয়াই এর দিকে না? ওয়াই। জি ম্যাম, ওয়াই। তাহলে ওয়াই এর দিকে ডিসটেন্সটা কি, মানে ডিরেকশনটা কি? এ ওয়াই না? ওয়াই। তাহলে এ ওয়াইটা হচ্ছে এখন এন এর জায়গায় এ ওয়াই হবে আর ডিএস ভেক্টরের জায়গায় হবে ডিএস ওয়াই ভেক্টর। ওকে, তারপরে এখন দেখেন DSY DS। বুঝতে পারছেন? জি ম্যাম, কিছুটা। আচ্ছা এখন হচ্ছে এক্স আর ওয়াই, দেখেন তো এক্সটা হচ্ছে এইদিকে, ওয়াইটা হচ্ছে এদিকে, দেখেন এরকম না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এর সাথে পারপেন্ডিকুলারলি আছে কি জেড, জেড এর দিকে ডিরেকশন কত এজেড, তাহলে এন এর জায়গায় কি হবে এজেড আর ডিএস ভেক্টরের জায়গায় কি হবে ডিএস জেড ভেক্টর। বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। সবাই বলেন জাকির বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ওকে, এটা হচ্ছে যে ইয়ে বললো, কি যেন নাম বললেন, সুজন মিয়া। সুজন মিয়া বললো যে এক্সাম্পল যেটা পরে আছে, ঠিক আছে? এটা জি পরে ম্যাম। বুঝাচ্ছি। এটা আচ্ছা। মানে পরে বলতে কি এদিক এরকমই ম্যাথ আছে খালি আপনাদের, বুঝতে পারছেন? সিলিন্ড্রিকালে তো এরকমই জি ম্যাথ ম্যাম, এখন ভর্তি। বুঝতে পারছি, এখন একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, নিচে যাচ্ছি তাহলে, ঠিক আছে? তাহলে ডিএস এক্স ভেক্টরটা কি হবে এটার সাথে? এটা ছিল, আপনারা মনে রাখবেন সহজ শর্টকাট টেকনিক হচ্ছে, যদি এক্স DSY থাকে এখানে তাহলে একটু মিউট করে দেন। আচ্ছা দেখেন এখন শর্টকাট নিয়মটা হচ্ছে যে এক্স থাকলে আপনাদের ডিরেকশন মধ্যে এক্স থাকবে, আর যখন এখানে এক্স থাকবে তখন এক্স বাদ দিয়ে দুইটা ডিফারেন্সিয়াল লেংথ নিবেন এখানে গুণফল হিসেবে। টেকনিকটা বুঝতে পারছেন? জি ম্যাম টেকনিকটা ভালো, সহজ। হ্যাঁ হ্যাঁ, মনে রাখার জন্য। জি আচ্ছা ম্যাম আজকে আমাদের 5 মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয়, 5টার সময় আরেকটা ক্লাস আছে তো ম্যাম। 5টার সময় আবার কি ক্লাস? ম্যাম লিনিয়ার অলজেব্রা আব্দুর রব স্যারের। 5টার সময় থাকার কথা না? 5টার সময় কেন? শিডিউল অনুযায়ী স্যারের 5টায় ম্যাম। 3:40 থেকে না 1 ঘন্টা 30 মিনিট তো। 5:20 ওনার এই হিসাবে 5:20, কিন্তু উনি আমাদেরকে মেল করছে উনি ক্লাস থেকে 5টা থেকে 6টা। কিন্তু আমি তো ছাড়বো না আপনাদের, এটা তো আমার সমস্যা হবে। আমি তো 5:10 পর্যন্তই নিব, আমি তো ছাড়বো না। যার সমস্যা সে বুঝবে, কারণ স্যারকে আমি এটা বলবো পরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ক্লাস 5:10 পর্যন্ত, সেটা আমি নিব। তারপরে আপনারা কোন ক্লাস করেন সেটা তো মানে বলতে পারছি না, ঠিক আছে? অনলাইন ক্লাস তো আমাদের 1 ঘন্টাই নিবে আর কি, 1 ঘন্টার বেশি হবে না আর কি, কারণ আমাদের তো একটা সবকিছু নেটওয়ার্কে প্লাস মোবাইলে চার্জ সারাদিন যদি আমি ক্লাস করতে তাহলে তো শোনেন, মানে 1 ঘন্টা 30 মিনিট কেন নিচ্ছি? 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ধরেন 10 মিনিট আপনাদের জন্য ওয়েট করি আমি, যে আপনারা আসবেন ঢুকবেন, ঠিক আছে? তারপরে আমি কিন্তু লাস্টে 10 বা 15 মিনিট ধরে আপনাদের অ্যাটেন্ডেন্স দিব, বুঝতে পারছেন? আপনাদের দেখায় দেখায় অ্যাটেন্ডেন্স দিব, যাতে পরে আপনারা বলতে না পারেন যে ম্যাডাম আপনার আমার অ্যাটেন্ডেন্স দেন নাই। আমি কিন্তু 10-15 মিনিট ধরে এটা দিব, তাহলে কত গেল? 25 মিনিট ওইদিকে চলে গেল, তাহলে থাকলো কত? 1 ঘন্টা, বুঝতে পারছেন? জি ম্যাম। তো মানে ধরেন আমি যদি এখন কম ক্লাস নিই সেটা তো আমার মানে সমস্যা হবে, আর স্যাররা তো আমাকে মানে ইয়ে করবে না, আমাকে তো বলা হয়েছে যে সম্পূর্ণ ক্লাস নিতে। এখন আমি আগে ছেড়ে দিলে তো সেটা আমার মানে ফল্ট, তাই না? আমার ফল্ট তো আমি রাখবো না, বুঝতে পারছেন? এজন্য আমি আগে ছাড়বো না। 5:10 তো আমি 5 মিনিট আগে ছাড়তে পারি, বাট তার আগে ছাড়বো না, ঠিক আছে? আর আমি আব্দুর রব স্যারের সাথে একটু ফোন দিয়ে কথা বলবো, দরকার হলে স্যারকে আমি ম্যাম, বুঝাবো। এখানে 5 মিনিট আগে ছাড়লে স্যাররা দেখবো না স্যার ম্যাম। বুঝি নাই। এখানে 5 মিনিট আগে ছাড়লে স্যাররা দেখবো না, সমস্যা হবে না।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর এখন দেখেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এখন ওটা কিন্তু শেষ হয়ে গেছে, আপনাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু শেষ। এখন আসে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। যখনই আরেকটা বিষয়, আপনাদের এক্স ওয়াই জেড, ঠিক আছে, এগুলো যদি আমি বলি একটা ভ্যালু, যে এটা ভ্যালু কত থেকে কত পর্যন্ত হতে পারে বলেন তো? এই জাকির বলেন, মানে আমি যে কোনো একটা লেংথ কত থেকে কত ধরতে পারি, সর্বনিম্ন সর্বোচ্চ? ম্যাম 0 থেকে ইনফিনিটি। এটা কি সুজন মিয়া? জি ম্যাম। কাছাকাছি, আর একটু 0 চেষ্টা না, করেন। জিরো হতে পারে? 0 থেকে একটু বড়, 0.1 থেকে কেন জিরো থেকে ইনফিনিটি। বড়? কেন লেংথ মাইনাস হতে পারে না? ও আচ্ছা, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাদের তো লেংথ মাইনাস হতে পারে, হতে পারে ও না? আপনার তো অবশ্যই লেংথ মাইনাস হতে পারে, শুধু যে লেন্থের পজিটিভ হবে মান, এমন তো না। লেংথের মান, এক্সিসের দিক থেকে, জি ম্যাম, লেন্থের মান তো ম্যাম সবসময় পজিটিভ হবে। এমনি এক্সিস যদি আমি হিসাব করি তো পজিটিভ এক্সিস নেগেটিভ ওই হিসাবে হইতে পারে। আপনার হচ্ছে আরেকটা ব্যাপার যে হচ্ছে আপনি যদি, হ্যাঁ যেটা বললেন সেটা খুব ভালো কথা বলছেন, যে ম্যাডাম অ্যাক্সেস এর দিকে দিয়ে ভাবলে, যেমন ধরেন হুম এই যে এখানে হচ্ছে জিরো আছে তাই তো, হুম এটা হচ্ছে এক্স তাই তো, হুম এটা হচ্ছে ওয়াই। আমি কিন্তু শুধু পজিটিভ দিক দেখাইছি আপনাদেরকে, নেগেটিভ দিকও তো আছে এটার। এর নেগেটিভ দিক জি ম্যাম। এদিকে, এর নেগেটিভ দিক জি এদিকে, ম্যাম। এর নেগেটিভ দিক এদিকে। এইদিকে। বুঝা গেছে এবার? জি ম্যাম। তাহলে কি নেক্সটে আগাবো? হ্যাঁ, গান সমস্যা নেই। তেমন যেমন আমি বললাম এক্স এর হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াই এর ক্ষেত্রেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, জেড এর জি ক্ষেত্রেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্লাস ঠিক আছে? ইনফিনিটি। জি এটাতে ম্যাম। কোনো সমস্যা নেই। এখন আসছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? এখন একটা সিলিন্ডার চিন্তা করেন, জিনিসটা এরকম হয়, আমি ছবি আগে দেখাচ্ছি একটা। আঁকা ভালো হচ্ছে না কারণ ফ্রি ইয়েতে আঁকতেছি তো, আপনারা একটু অ্যাজিউম করে নেন, ঠিক আছে? মানে চিত্রটা এরকম হবে মোটামুটি আর কি, আমি তো সব দিয়ে দিব আপনাদেরকে, দেখতে পাবেন। ধরেন এই যে এটা হচ্ছে ফাঁপা দুটো অংশ। যদি আমি বলি একটা সিলিন্ডারের কয়টা হচ্ছে সারফেস, সারফেস হচ্ছে তিনটা। এটা S1, এটা S2, S2 কোনটা, এই যে এই অংশটা, এই যে এখান থেকে এ পর্যন্ত, আর এই অংশটা হচ্ছে S3। মানে দেখেন ওপরের S1 আর S3 টা সেম না? হ্যালো? জি ম্যাম। তাহলে ওপরের S1 আর S3 টা কিন্তু সেম, ঠিক আছে? আর মাঝখানে যে S2 টা সেটা কিন্তু ডিফারেন্ট, তাই না? জি তাহলে আপনাদের হচ্ছে যদি আমি বলি এটা পুরো সারফেস এরিয়া বের করতে, তাহলে আপনাদের মোটমাট বের করার জন্য S1 যোগ S2 যোগ S3 করতে হবে। বাট S1 একটা বের করলেই S3 এর ভ্যালু বের করা যাবে, তার মানে 2S1 যোগ S2, তাই না? জি ম্যাম। ঠিক আছে, এখন হচ্ছে এটা আমি পরে বুঝাবো আবার, তারপরে মানে যেটা আমি বললাম সেটা একটু মনে রাখেন। এখন হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তিনটা অ্যাক্সিস সম্পর্কে জানবো। আচ্ছা আজান দিচ্ছি, একটু মনে হয় একটু চুপ, মানে 2-3 মিনিট পরে আবার পড়াই, হ্যাঁ? আজানটা শেষ হোক। জি। ঠিক আছে।
আচ্ছা এখন কি শুরু করব? হ্যালো, জি ম্যাম ম্যাম শুরু করেন। শুরু করেন কারণ ম্যাম এক এক জায়গায় এক একটা। আমি যেখানে আছি ওইখানে 5টা আজান দেয়, কোন জায়গায় 45 আজান দেয় ম্যাম। এখানে এটা তো আমাদের এখানেও না আজান দিচ্ছে না এখন, কিন্তু আমি ওই যে আজানের শব্দ শুনলাম তো তাই ওই জন্য আমি বললাম। জি আমাদের শুরু এখানেও করেন। এখন দিচ্ছে না, আমাদের এখানেও 5টার সময় দেয়। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে সিলিন্ড্রিকালের ক্ষেত্রে 3টে কোঅর্ডিনেট আছে, 3টে অ্যাক্সিস, 3টে কোঅর্ডিনেট। আগেরটাতে কি ছিল? এক্স ওয়াই জেড। এখানে কি আছে? এখানে আছে S1 হচ্ছে, S2 S3 না ওটা কোঅর্ডিনেট না, ওটা হচ্ছে সারফেস। সারফেস। আচ্ছা কোঅর্ডিনেট হচ্ছে আর, ফাই, জেড। এখন দেখেন এই জেড আর কি বলে কার্তেশিয়ানে জেড সেম, সুতরাং এটা জেড আর ওটা জেড নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে দুইটা ডিফারেন্ট কি, একটা হচ্ছে ফাই, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটাই ঝামেলা, ঠিক আছে? আর এখানে আর, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এই ছবিটা আঁকার কারণটা হচ্ছে আমি এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে আরটা হচ্ছে এখানে, এই যে কি বলবো, এটা সার্কেল আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তারপরে এই যে এই লেংথ টুকু আছে না, এই যে S1 থেকে S3 পর্যন্ত, এই লেংথটা হচ্ছে জেড, ঠিক আছে? আর এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, ধরলাম এটা যদি অ্যাঙ্গেল ধরি, এই অ্যাক্সিস ধরি, তাহলে ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এমন ভাবে। দেখাবো, এখন অ্যাঙ্গেলটা দেখাবো, জাস্ট আমি বললাম আর কি। মানে আপনাদের মনে রাখতে হবে এখানে 3টা কি কোঅর্ডিনেট, আর, ফাই আর জেড, 3টে কোঅর্ডিনেট, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে, উপরে যে আমি বলছিলাম যে হচ্ছে আপনার মাইনাস অসীম থেকে প্লাস অসীম, দেখেন জেড এর জন্য কিন্তু মাইনাস অসীম থেকে প্লাস অসীমই আছে, কিন্তু মনে রাখতে হবে হচ্ছে এটা, শুধুমাত্র এটা মনে রাখতে হবে আপনার। আর সরি ব্যাসার্ধ কিন্তু মাইনাস নেগেটিভ হতে পারে না, ব্যাসার্ধ কিন্তু 0 থেকে অসীম, ঠিক আছে? কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেলটা, ফাই, ফাই অ্যাঙ্গেলটা অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলে এটাকে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু 0 থেকে 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি হতে পারে, 360 0 থেকে 360 ডিগ্রি হতে পারে। জি ম্যাম। অ্যাঙ্গেলটা কি বলে? অ্যাজিমুথ অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল। অ্যাজিমুথ কারণ এটা এক্স এর সাপেক্ষে ধরা হয়, এর জন্য এটাকে অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলে। এখন আমি ছবিতে চলে যাই, ছবিতে গেলে আরো স্পষ্ট হবে। এই ছবিটা দেখেন, এই যে এই ছবিটা দেখলে অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি কি দেখাইছিলাম আপনাদের সিলিন্ডারের জন্য? এই যে এখানে এখানে আঁকছে দেখেন এরকম, এটা হচ্ছে সেটা, বুঝতে পারছেন? এটাও হচ্ছে সেটা। আর মাঝখানে লাইনটা হচ্ছে যে এখান থেকে আহ এই পর্যন্ত ধরতে পারেন, ঠিক আছে? এটা এরকম টাইপ। মোটামুটি বুঝছেন শেপটা? শেপটা না বুঝলে যে এখানে দেখেন, এইটা, এটা, এই, এই দেখেন তো এখন বুঝতে পারছেন কিনা, একটু মানে ছবিটা বুঝতে পারছেন না সেটা বলেন, আমি কোনো পড়াইনি তো এখনো, বুঝবেন না এখনো পড়াটা। জি ম্যাম, ছবিটা বুঝতে মোটামুটি পারছেন? বুঝতে পারছি, আচ্ছা মোটামুটি দেখেন বুঝতে আমি পারছি। যেটা বলছিলাম ছবিতে ওই উপরে, যে আরটা হচ্ছে যে ফাঁপা যে অংশটা বা গোলাকৃতি যে অংশ, সেটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? অ্যাঙ্গেলটা আমি বলছিলাম যে ফাই অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল, কার সাথে বলছিলাম? এক্স অ্যাক্সিসের সাথে। ক্লিয়ার হয়েছে এটা? এই যে এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, এটা অরিজিন, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা দেখেন এই যে এক্স এর সাথে এই অ্যাঙ্গেলটা, সবসময় মনে রাখতে হবে অ্যাঙ্গেলটা সবসময় এক্স এর সাথে হবে। ধরলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এক্স থেকে শুরু করে 45 ডিগ্রি যেটুকু হবে অ্যাঙ্গেলটা, সেটার সাথে অরিজিন যোগ করে দিলেই এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, ফাই, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল গেল, আর গেল, আর জেড কোনটা? জেড হচ্ছে এই যে ওপরের এটা, এটা না? এখন এই ছবিতে সেকেন্ড ছবিতে যাওয়ার আগে, বি নম্বর ছবিতে যাওয়ার আগে এই ছবিটা আগে দেখেন। আমার কি বলবো, পি পয়েন্ট, একটা পি ম্যাম পয়েন্ট এই বললাম। ছবিটা তো একটু মানে অস্পষ্ট বোঝা যাচ্ছে, বি ছবিটা ঠিক আছে, এই ছবিটা আমি একটু আমি বুঝা অস্পষ্ট। দিচ্ছি, একটু দাঁড়ান 1 মিনিট। আর ফাই আর জেড, তাই তো? এখন দেখেন আর বলতে এখান থেকে আমাদের রেডিয়াসটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আর নিলাম, ফাই কত হবে? ধরলাম আর এর ভ্যালু দেওয়া আছে 2, ফাই এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, এটা কিন্তু অ্যাঙ্গেল। আর জেড এর ভ্যালু দেওয়া আছে ধরলাম 5,
তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে এখানে আরও নিতে পারেন ফাইও নিতে পারেন, ইউজুয়ালি ফাই নেওয়া ভালো, ঠিক আছে। তাহলে ফাই কি করবেন, এই যে এ অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি মাপে নিবেন, 30 ডিগ্রি চাঁদা দিয়ে মাপতে পারেন, ঠিক আছে। অথবা চোখের অ্যাঙ্গেল করেও করতে পারেন, মানে পারফেক্ট তো আর অ্যাঙ্গেল হবে না, তো মানে মোটামুটি যেটুকু পারেন আর কি, চাঁদা দিয়েও আঁকতে পারেন। তো এরকম জিনিস আর কি দিব না পরীক্ষা যেটা চাঁদা দিয়ে আঁকতে হবে, কারণ চাঁদা নিশ্চয়ই আপনাদের কাছে এখন নাই। তো যাই হোক, আমি এটা বললাম আর কি, এটা মানে ম্যাগনিটিউড কি বলে ছবিটা আঁকতে দিব না, বাট এটা ইউজ করে আপনাদের ভ্যালু বের করতে বলবো, বাট আপনার ছবিটা আঁকতে হবে না, ফলে এটা ঝামেলা নাই। তাও আপনাকে প্রসিডিউরটা শিখায় রাখতেছি আর কি। তো 30 ডিগ্রি আপনি অ্যাঙ্গেলটা নিলেন, এখানে 30 ডিগ্রি হলো, এই ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। নেওয়ার পরে আপনি এই যে এখানে আসলো না, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই 0 পয়েন্ট থেকে আপনি 2 মানে ব্যাসার্ধ যেহেতু 2, এখান থেকে 2 কাটে নিবেন, এরকম করে 2 কাটে নিলেন। কাটে নেওয়ার পরে দেখবেন যে এইখানে এখান থেকে 5 ঘর যাবেন জেড, তাহলে আপনি এই ঘরটা পাবেন, এটাই হচ্ছে সেই পি পয়েন্ট, ঠিক আছে। পি পয়েন্ট পাওয়ার প্রসিডিওর এটা। এখন বি ছবিতে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে। বি ছবিতে সবকিছু আমি কাটে দিচ্ছি, মুছে দিচ্ছি, নাহলে আরো মানে আরো ক্লিয়ার হবে বি ছবিটা তাহলে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটা আমি সবকিছু মুছে দিলাম, ঠিক আছে। এই ছবিটা জাস্ট বুঝার জন্য, ওই জন্য আনক্লিয়ার হলেও সমস্যা নেই, হ্যাঁ। আর এই বইটাই পাইছি, বুঝতে পারছেন, আমার হচ্ছে আসলে ভার্সিটিতে বইটা রাখে আসছি আমি, সো আমার কাছে বই নাই। আর হচ্ছে কি বলবো, এই অবস্থায় তো যাইতেও পারতেছি না, ভয় লাগে যেতে, এই জন্য হচ্ছে বইটা আমি ডাউনলোড করছি আর কি, বুঝতে পারছেন। এই জন্য একটু অস্পষ্ট বইটা, যেগুলো অস্পষ্ট জিনিস সেটা আমি বুঝাই দিব, বা যেটা করা দরকার আমি করে দিব, বাট এই তো আর কি, বুঝতে পারছেন, যাইতে তো পারতেছি না এই। ম্যাম সমস্যা হচ্ছে না আমাদের, বুঝতে হ্যাঁ, পারতেছি। সমস্যা হচ্ছে না ম্যাডাম, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন, আমি প্রথমে কি বললাম, প্রথমে অ্যাঙ্গেলটা নিলাম, এই যে জেড এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি বলে এক্স অ্যাক্সিস থেকে ফাই 1টা নিলাম, এখান থেকে এ 0 থেকে আবার 8 ব্যাসার্ধটা কাটে নিলাম, কাটে নিয়ে জেড পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলেই আমার পি পয়েন্টটা পাওয়া যাচ্ছে, তাই না। এখন দেখেন, এই যে এই পর্যন্ত আসলাম, এখন যদি আমি এইখান থেকে এটার প্যারালাল করে একটা পয়েন্ট আঁকি, তাহলে এই পর্যন্ত পাওয়া যাবে। দরকার নেই এটা আঁকা, জাস্ট দেখানো হয়েছে, এটা আর নিচেটা কি হবে, প্যারালাল হবে, এই যে এটা আর এটা। ওপরেরটা বুঝার দরকার নাই, মেন জিনিস হচ্ছে আপনি এক্স থেকে 0-র সাথে, এই যে 0-র সাথে যে এক্স অ্যাক্সিসটা আছে, এখান থেকে 30 ডিগ্রি বা ফাই এর ভ্যালু যেটা থাকবে, ফাই এর ভ্যালুটা নিবেন, তারপরে 0 থেকে আপনি একটা হচ্ছে কি বলবো কম্পাস দিয়ে, আর মানে ব্যাসার্ধ সেটা পরিমাণ কাটে নিবেন, কাটে নেওয়ার পরে এখান থেকে ওপরের দিকে যাবেন, জেড এর অ্যাক্সিস মানে জেড এর ভ্যালু যতটুকু সেটুকু গেলে আপনি পি পয়েন্ট পাবেন। এইটুকু ক্লিয়ার নাকি বলেন? জি ম্যাম, ক্লিয়ার এটা। ঠিক আছে।